আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো যে ফ্রোজেন শোল্ডার বা কাঁধে ব্যথার ঘরোয়া বা হোম ট্রিটমেন্ট। দেখেন, কাঁধে ব্যথা আসলে খুব প্রচণ্ড এবং যাদের কাঁধে ব্যথা হয় তারা খুব কষ্ট পায়। সাধারণত কাঁধে ব্যথা হয়, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে খুব বেশি হয় আমরা দেখি। এছাড়া দেখা যাচ্ছে যাদের আগে থেকে যদি ট্রমা থেকে থাকে, পড়ে গিয়ে যদি ব্যথা পেয়ে থাকে বা কোনো শোল্ডার জয়েন্টে কোনো ইনজুরি থাকে বা ঘাড়ে কোনো ইনজুরি থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের পরবর্তীতে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হয়। তো এই ধরনের ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কিন্তু অল ডিরেকশনাল মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। পেশেন্ট যেদিকে মুভমেন্ট নিতে চায় না কেন খুব কষ্ট হয়, সামনে পিছনে ডানে বামে, বা ঘোরাতে গেলে পারে না, পিঠ চুলকাতে গেলে পারে না, মাথায় চুল বাঁধতে গেলে পারে না, মাথা আঁচড়াতে গেলে কষ্ট হয়, অপোজিট দিকে হাত নিতে কষ্ট হয়, সেম সাইডে স্কাপুলা ধরতে কষ্ট হয়, বা কাঁধে হাত নিতে সমস্যা হয়। অনেক সময় যে মানি ব্যাগে যদি রাখতে চায় প্যান্টে, সেটাও কষ্ট হয়, এবং উপর থেকে কিছু তুলতে গেলেও কষ্ট হয়, সাইড থেকে তুলতে গেলে কষ্ট হয়। তার মানে হচ্ছে অল ডিরেকশনাল মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে এক্ষেত্রে করণীয় কি? দেখেন, ফ্রোজেন শোল্ডারে কিন্তু আসলে সত্যিকার অর্থে যেটা হচ্ছে আধুনিক ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। এমন কোনো মেডিসিন এখনও আবিষ্কৃত হয় না যে একটা মেডিসিন খেলেন আর ভালো হয়ে গেলেন। তাহলে আসলে কেন হচ্ছে? এখানে দুটো কারণে আসলে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ হয়। একটা হচ্ছে যে এই কাঁধের যে জয়েন্টটা, অর্থাৎ এই যে হেড অফ দ্য হিউমেরাস আর হচ্ছে গ্রিনার্ড স্কাপুলা, এখানে একটা ক্যাপসুল থাকে। এই ক্যাপসুল দিয়ে এটা অ্যাঙ্কর করা থাকে। তো এটা ক্যাপসুলটা কি হয়, আস্তে আস্তে ছোট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে এটার ভিতরে, অর্থাৎ জয়েন্টের ভিতরে একটা সাইনিভের শীট হয়, এটা লাল হয়ে যায়, আমরা বলি ইনফ্লামেশন। এই জিনিসটার জন্য প্রথমে প্রচণ্ড পেইন হয়। তাহলে ঘরে বসে এর পরিত্রাণ কীভাবে করবেন? দেখেন, যখনই এরকম দেখবেন যে অল ডিরেকশনাল মুভমেন্ট আপনার রেস্ট্রিক্টেড হয়ে পড়ছে অথবা কাজ করতে গেলে এইভাবে কষ্ট হচ্ছে, তখনই প্রথমে আপনি যেটা করবেন, হট কম্প্রেশন ঘরে বসে খুব সহজেই দেওয়া যায়। যেমন গরম পানি করে আপনি একটা তাওয়ালে ভিজাবেন, তাওয়ালটা ভিজিয়ে চিপড়িয়ে নেবেন, নিংড়িয়ে নিয়ে ওই যে শোল্ডার জয়েন্ট অর্থাৎ কাঁধে এটা আপনি র্যাপিং করে রাখবেন। তাহলে কি হবে, আপনার মাসেলটা রিল্যাক্স হয়ে যাবে। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আইস কিউব বা আইস যেটা আছে প্যাক, সেটা আপনি ইউজ করবেন। তাহলে ভিতরে যে ইনফ্লামেশন আমি একটু আগে বললাম, সেই ইনফ্লামেশনটা রিডিউসড হয়ে যাবে। এটা দুটো জিনিস হলো, একটা মাসেলটা রিল্যাক্স হয়ে গেল, আর ভিতরে ইনফ্লামেশনটা যদি কমে যায় তখন মুভমেন্টটা কিন্তু খুব সহজেই করা যাবে। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন যে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ, যেটাকে আমরা বলি ROM, রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, অল ডিরেকশনাল মুভমেন্ট আপনি চেষ্টা করবেন মুভমেন্ট করার জন্য। এছাড়া আপনি যেটা পারবেন সেটা হচ্ছে যে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটু সামনে দিয়ে ঝুঁকে হাতটাকে এইভাবে মুভমেন্ট করবেন সামনে পিছনে, এবং অনেক ক্ষেত্রে আপনি পেন্ডুলাম মুভমেন্ট করতে পারেন এইভাবে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে ওয়াল ক্লাইম্বিং করতে পারেন। হ্যাঁ, হাতটা সাউন্ড হ্যান্ড যে যতদূর যায় আপনার যেটা অ্যাফেক্টেড সেটা অতটুকু নেওয়ার চেষ্টা করবেন, মার্ক করে রাখবেন। আস্তে আস্তে গ্রাজুয়ালি এটা আপনি ডেভেলপ করতে পারবেন। আপনি কিন্তু ঘরে বসে খুব সহজেই করতে পারেন। এছাড়া আপনি কিন্তু টাওয়ালে যেটা স্ট্রেচ সেটা করতে পারেন। এক হাতে একটা টাওয়ালে নিলেন, আর এক হাতে একটা টাওয়াল নিলেন, ঠিক আছে? আপনি এই টাওয়ালে দিয়ে এইভাবে করে, এই যে এইভাবে বেঁধলেন, আস্তে আস্তে করে এটা উঠালেন, তাহলে আপনার রেঞ্জ অফ মোশনটা বাড়লো। ঠিক একইভাবে আপনি কিন্তু একটা স্টিক নিতে পারেন, এখানে স্টিক নিয়ে এইভাবে স্টিকের মুভমেন্টটা করতে পারেন। আস্তে 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 স্টিকটা বাইরের দিকে নিলেন, আবার সামনের দিকে নিলেন, পিছনের দিকে নিলেন, সামনের দিকে নিলেন, একটু বাড়ালেন। এই যে মুভমেন্টটা করলেন, এখানে কিন্তু আমাদের একটা মুভমেন্ট হচ্ছে, আমরা বলি যে ইন্টার রোটেশন এবং এক্সটার্ন রোটেশন, বা মিডল রোটেশন, লেটার রোটেশন, এটা ডেভেলপ হচ্ছে। সাইডে মুভমেন্টগুলি করতে পারেন, তাহলে আপনার অ্যাবডাকশন অর্থাৎ সাইডে কোনো জিনিস তুলতে গেলে খুব সহজ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই যে আপনার মুভমেন্টগুলি, এর সাথে সাথে কিন্তু আমাদের আরেকটু জিনিস মেনটেন করতে হবে। আমরা এই সময়কালে হেভি লিফটিং বা ওয়েট লিফটিং বা রিপিটেটিভ মুভমেন্ট, এটাকে অ্যাভয়েড করতে হবে। অনেক ভারী জিনিস আমরা তুলি, এই কিছুদিনের জন্য আপনাকে রেস্টে থাকতে হবে, এবং আপনি ভারী জিনিস তোলা থেকে অ্যাভয়েড করবেন। রেস্টে থাকার অর্থ হলো যে এই হাত দিয়ে কোনো কাজ করবেন না, বাট নর্মাল চলাফেরা সবই করা যাবে। আরেকটা হচ্ছে আপনার খাদ্যাভ্যাস, এটার উপর একটু গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন এই ধরনের ক্ষেত্রে আপনাকে এই যে খাদ্যাভ্যাস, সেটা হলো ফ্রুটস বেশি, ভেজিটেবলস বেশি ইনটেক করতে হবে। অ্যান্টি অক্সিডেন্ট যে খাবারগুলি, ভেজিটেবলস, সেগুলি আপনাকে ইনটেক করতে হবে। সাইটেক জাতীয় জিনিস যে ফলগুলি, সেটা খেতে পারেন, যেমন কমলা লেবু বা আপনি মাল্টা বা লিমন, হ্যাঁ, এই ধরনের, অর্থাৎ লেবুর রস, এগুলি আপনি খুব বেশি ইনটেক করবেন। সাথে সাথে শাকসবজি, অন্যান্য ফলমূল সবই খাওয়া যাবে। আর ওমেগা 3, যেটা আমরা স্যালমন ফিশ বা যদি এটা সম্ভব অ্যাভেলেবেল, এটা খাবেন, কারণ এটা প্রচুর পরিমাণে যে ফ্যাট রয়েছে, এটা হেলদি ফ্যাট। এই ফ্যাটটা কিন্তু আপনার ডায়েটে হিসাবে খুব ভালো কাজ করবে।
তাহলে এটা কিন্তু ঘরে বসে আপনি করতে পারছেন। হ্যাঁ, এখন বলে নিচ্ছি, যদি এরপরও দেখা যায় আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনার এটা যাচ্ছে না, তখন সেই ক্ষেত্রে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি গ্রহণ করতে পারেন। এবং এই ধরনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, কখনোই কোনো স্টেরয়েড ইনজেকশন, ব্যথানাশক ঔষধের কথা কখনোই চিন্তা করবেন না। কারণ এখানে কাজটা হচ্ছে যে এখানে যে জিনিসটা হচ্ছে, যে সমস্যাটা, সেটা হলো আমাদের রাবারের মতো যে ক্যাপসুলটা সেটাকে স্ট্রেচ করা। এটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমেই সম্ভব। তো এক্সারসাইজ ছাড়া বিকল্প কোনো কিছুই নাই, কারণ ব্যথানাশক ওষুধ খেলে হয়তো ব্যথা কমবে, কিন্তু যে ক্যাপসুলটার কথা বললাম জয়েন্টের, সেটা কিন্তু আপনি স্ট্রেচ হবে না। তাহলে আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন যখন আপনার প্রচণ্ড পেইন হবে, এবং যদি ব্যথা ইনকেস না যায়। আর যদি ব্যথা চলে যায়, ওয়েল অ্যান্ড গুড, তাহলে তো ঘরে বেশি সমাধান হয়ে গেল। তাহলে সবাই যখনই এরকম সমস্যায় পড়বেন, বা আপনার চারপাশে কেউ যদি, বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি এমন সমস্যায় পড়ে, আপনি তাকেও কিন্তু হেলথ টিপসটা দিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এসপি হাসপাতাল, আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।